তেসরা জানুয়ারি 2026 এই একটি তারিখেই যেন বিশ্ব রাজনীতির মানচিত্র নতুন করে আঁকা হলো। এই দিন মার্কিন স্পেশাল ফোর্সের একটি গোপন অভিযান, যার নাম দেওয়া হয়েছিল অপারেশন অ্যাবসোলিউট রিজলভ, সফলভাবে শেষ হয়। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করে সরাসরি যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হয়। নিউ ইয়র্কের ব্রুকলিন ডিটেনশন সেন্টারের বাইরে ভারী নিরাপত্তা, যুদ্ধকালীন প্রস্তুতি সব মিলিয়ে স্পষ্ট ছিল এটি কোনো সাধারণ কূটনৈতিক ঘটনা নয়। ডোনাল্ড ট্রাম্প নিজেই একে আখ্যা দেন শতাব্দীর সেরা অপারেশন হিসেবে। কিন্তু বিশ্বজুড়ে তখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, কেন ভেনেজুয়েলা? কেন এত বড় ঝুঁকি নিয়ে আন্তর্জাতিক আইন ভেঙে এমন এক দুঃসাহসিক অভিযান? ট্রাম্প নিজে এর ব্যাখ্যা দেন। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, মাদুরোকে বন্দী করা কোনো আগ্রাসন নয়, বরং একটি শান্তি মিশন। তার ভাষায়, মাদুরো একজন নার্কো টেরোরিস্ট, যিনি বিশাল এক ড্রাগ কার্টেল চালাচ্ছেন এবং সেই মাদক আমেরিকার যুব সমাজকে ধ্বংস করছে। একই সঙ্গে ট্রাম্প দাবি করেন, ভেনেজুয়েলায় গণতন্ত্র ধ্বংস হয়ে গেছে, জনগণ একনায়কতন্ত্রের অধীনে বন্দী, আর যুক্তরাষ্ট্র তাদের মুক্ত করতেই এই পদক্ষেপ নিয়েছে। কিন্তু এই বক্তব্যের মাঝেই তিনি এমন একটি কথা বলেন যা সব ব্যাখ্যাকে অন্যদিকে ঘুরিয়ে দেয়। ট্রাম্প সরাসরি ঘোষণা করেন, আমরা এখন ভেনেজুয়েলা পরিচালনা করব এবং সেখান থেকে বড় অঙ্কের তেল বিশ্ববাজারে ছাড়ব। এই এক বাক্যই যেন পুরো ছবিটা পরিষ্কার হয়ে যায়, কারণ ভেনেজুয়েলা শুধু একটি রাজনৈতিক সংকটে থাকা দেশ নয়, এটি তেলের এক বিশাল ভাণ্ডার। দেশটির প্রমাণিত তেলের মজুদ 300 বিলিয়ন ব্যারেলেরও বেশি, যা বিশ্বের সর্বোচ্চগুলোর মধ্যে একটি। বহু বছর ধরেই এই তেল আমেরিকার চোখে কাটা, বিশেষ করে যখন সেখানে রাশিয়া ও চীনের প্রভাব বাড়ছিল। বিশ্লেষকদের মতে, মাদুরোকে সরানো মানে শুধু একটি সরকার উৎখাত নয়, বরং ল্যাটিন আমেরিকার মার্কিন প্রভাব পুনঃপ্রতিষ্ঠা এবং তেল সম্পদের সরাসরি নিয়ন্ত্রণ নিশ্চিত করা একটি পুতুল সরকার বসিয়ে। গণতন্ত্র আর ড্রাগসের গল্প এখানে আসলে একটি ঢাল, যার আড়ালে লুকিয়ে আছে অর্থনীতি এবং ভূরাজনীতি। কিন্তু একটু যদি খেয়াল করেন, এই ঘটনায় আমেরিকার নীতির সবচেয়ে বড় দ্বিচারিতাকে সামনে এনে দেয়। যুক্তরাষ্ট্র যদি নিজের নিরাপত্তা, স্বার্থ বা গণতন্ত্রের অজুহাত দেখিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে বন্দী করতে পারে, তাহলে রাশিয়া যখন ইউক্রেন অভিযান চালিয়ে বলে নেটো তাদের নিরাপত্তার জন্য হুমকি, তখন সেটাকে কেন আগ্রাসন বলা হয়? যুক্তির কাঠামো কি খুব আলাদা? একই প্রশ্ন উঠে আসে চীন এবং তাইওয়ান প্রসঙ্গে। আমেরিকা যদি ভেনেজুয়েলাকে নিজেদের প্রভাব বলয় বা পেছনের উঠান বা ব্যাকইয়ার্ড মনে করে সেখানে সামরিক শক্তি ব্যবহার করতে পারে, তাহলে চীন কেন তাইওয়ানকে তাদের অবিচ্ছেদ্য অংশ দাবি করে একই পথ অনুসরণ করতে পারবে না? যুক্তরাষ্ট্র সবসময় রুল বেসড ওয়ার্ল্ড অর্ডারের কথা বলে, আন্তর্জাতিক আইন মানার আহ্বান জানায়, কিন্তু বাস্তবতায় দেখা যায় যখনই তেল, প্রভাব বা কৌশলগত স্বার্থ জড়িত থাকে, তখন সেই নিয়মই সবার আগে ভাঙা হয়। ইরাক, লিবিয়া, আফগানিস্তান, এবার ভেনেজুয়েলা। প্রতিবার ভাষা বদলায়, অজুহাত বদলায়, কিন্তু প্যাটার্ন একই থেকে যায়। শক্তিশালী রাষ্ট্র যা করে সেটাই বৈধ, অন্য কেউ করলে সেটা আগ্রাসন। ভেনেজুয়েলার এই ঘটনা তাই শুধু একটি দেশের সংকট নয়, এটি পুরো বিশ্বের জন্য একটি সতর্কবার্তা। যখন একটি পরাশক্তি প্রকাশ্যে অন্য দেশের সরকারকে তুলে নিয়ে যায়, তখন সে আসলে অন্য পরাশক্তিদের একই কাজ করার নৈতিক লাইসেন্স দিয়ে দেয়। প্রশ্নটা তাই ভেনেজুয়েলাকে নিয়ে নয়, প্রশ্নটা ভবিষ্যৎ নিয়ে। এই পথ কি শান্তি আনবে, নাকি বিশ্বকে আরও বড় সংঘাতের দিকে ঠেলে দেবে? আপনি কি মনে করেন এটা কি সত্যি গণতন্ত্র রক্ষার অভিযান, নাকি তেলের জন্য সাজানো এক রাজনৈতিক নাটক? কমেন্টে আপনার মতামত জানান, আর ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় শেয়ার করুন। ধন্যবাদ।